একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশে কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর ভাতা ভারত এসে এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি ভোট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকে ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়ায় ধরে কাঁদলো, সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে, এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে। যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে। এই মুহূর্তে এই বটতলার 2 পয়সার উকিল রুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম করে যাদের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা, আমি দেখে ফেলাইতাম। আমি এটা দেখি নাই, কিন্তু আমার কথা হইতেছে নৈতিক ভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গী করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আসলে করে, ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কি না আমি জানি না, নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, হাসিনার বেশ্যা, নারায়ণ চন্দ্রপালের বেশ্যা। কিন্তু যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো, তখন সে বলছে আমি বিএনপি করি। কেন বিএনপি এখন ভারতের পাচাকে? গন্ধটা কি শমশের মোবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে, নাকি অন্য কোনো কারণ আছে? এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে? এক পাশাপাশি যুদ্ধ করেছে, জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল। এই লোকটা দলের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তল্পি বাহক হয়েছে, যেভাবে এইচটি ইমামরা হয়েছে, গহর রিজভির মতো লোকজনরা হয়েছে, জাস্ট হয়েছে। কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের স্বার্থে। এই করেছে, তারেক রহমানকে অসম্মান করেছে, বিএনপিকে অসম্মান করেছে, বিএনপির আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে। এই কুত্তার বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম। এর চেয়ে আর দন্যতা, এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে? এটা কি জানেন, টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম। এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতপারানির ছেলে স্যাটেলাইটকে 235 মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই। যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে
ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, বাংলাদেশের কোন জায়গায় দর্শকবৃন্দ এই 29-30 মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে $300 মিলিয়ন নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই, সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই, সরকার ইনভেস্ট করেছে, কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না। আমি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে, এই স্যাটেলাইটের উপরে 3 সদস্যের একটা কমিশন গঠন করা হোক, তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানতে চায়, কারণ এই টাকাটা তাদের। এবং প্রতি মাসে আহমেদ ওয়াজেদকে $4.1 মিলিয়ন দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য, মেইনটেনেন্সের জন্য, স্যাটেলাইট মেইনটেনেন্সের কাজ করার। এই শুয়োরের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না। আরে শুয়োরের বাচ্চা, তোরে দায়িত্ব কে দেয়? শালা নটির পোলা, তোরে দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা। তুই দায়িত্ব নেয়ার কে? কুত্তার বাচ্চা তুই স্যাটেলাইটের কি জানিস? হারামজাদা শুয়োর। আমি অত্যন্ত দুঃখিত। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন? জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না। ওকে দায়িত্ব নেয়ার কথা কে বলেছে? এই শুয়োরের বাচ্চার কোন যোগ্যতা আছে? স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই। এই শুয়োরের কোনো দায়িত্ব নাই। প্রতি মাসে $4 মিলিয়ন উপরে নিছে এই স্যাটেলাইট মেইনটেনেন্সের জন্য, যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা। আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে না। ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে? পিতা করেছে। আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা, আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন, আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক, ওয়ার ফ্রড, মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে। তো আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে, এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায়। এবং এই দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে, আমি জেকব মিল্টন ওই মামলার খরচকারী করব। কেউ যদি এটার উপরে মামলা করে, আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায়, কারণ এই বিষয়টা সামনে আসা উচিত। কয়েকটা সাবজেক্ট। এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে? এই স্যাটেলাইটের টাকা, এই যে $300 মিলিয়ন উপরে খরচ হয়েছে, এই টাকাটা কে দিয়েছে? প্রতি মাসে মেইনটেনেন্স বাবদ $4 মিলিয়ন নিয়েছে, এই টাকাটা কে? একটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার যদি এটার অর্থায়ন করে, তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না, বাংলাদেশের সরকার হবে না? আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি। নবাব স্যার সলিমুল্লাহ করতে চেয়েছে, বাংলার স্বাধীনতা চেয়েছে, বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে, ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের সিংহ পুরুষ শেরে বাংলায় কে ফজলুল হক, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করে বাংলাকে মুক্ত রাখতে, বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে, শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি। আমাদের আদর্শের সৈনিক, জনমানুষের সৈনিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য। জীবন উজাড়কে এমন কোনো কাজ নাই জনগণের স্বার্থে, নিজের স্বার্থ কখনো দেখতে চান না। আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক, যত দোষ থাকুক, আমি অস্বীকার করতে পারবো না
70 এবং 71 সাল 72 সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাশ হয়েছে, ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। তো ওনাকে আমি যদি অস্বীকার করি, দেন আমি ইতিহাস, বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না। মুজিব শেখ তৈরি করতে পারে নাই, খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই, অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে নাই। জেলখানায় যে 4 ভারতীয় চর ছিল, কামরুজ্জামান, মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন, এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি।